নির্বাচনের মাত্র ৩ দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে ইউনূস সরকার বাংলাদেশকে আমেরিকার করদ রাজ্যে অভিষিক্ত করে গেছেন। আর সেই করদ রাজ্যে হিসাব বুঝে নিতে বাংলাদেশ সফর করতে আসছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত মিস্টার সার্জিও গোর। মূলত তারেক রহমানের চীন সফর পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি পর্যবেক্ষণ এই সফরের মূল লক্ষ্য হলেও ওয়াকিবহাল মহল বলছে ভারতের সঙ্গে তারেক সরকারের সম্পর্ক ক্রমাগত খারাপ হওয়া এবং শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে নেমে আসা শূন্যতা সবকিছুই নিয়ে মিস্টার গোর তারেক রহমানের সরকারের কাছে জবাবদিহি চাইতে আসছেন। চলুন বোঝার চেষ্টা করা যাক সার্জিও গোরের সফরের উদ্দেশ্য এবং বিধেয় নিয়ে। প্রথমেই পরিষ্কার করা দরকার, সার্জিও গোর কোনো সাধারণ কূটনীতিক নন। তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, একই সঙ্গে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত। অর্থাৎ দিল্লিতে বসে তিনি শুধু ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক দেখেন না, গোটা অঞ্চলে আমেরিকার কৌশলগত স্বার্থও দেখেন। তার উপর তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং সরাসরি হোয়াইট হাউসে তিনি রিপোর্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। কাজেই তার ঢাকা সফরকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। বিশেষ দূতেরা সাধারণত ফুলের তোড়া নিয়ে ছবি তুলতে যান না, তারা যান হিসাব নিতে, ঝুঁকি যাচাই করতে এবং পরবর্তী নির্দেশনা দিতে। মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী সার্জিও গোর বাংলাদেশের পরিবর্তিত ভূরাজনৈতিক কৌশল এবং নতুন সরকারের বৈদেশিক নীতির অগ্রাধিকার বুঝতে আসতেন। এটা বোঝার জন্য আসার দরকার ছিল না, ওখান থেকেই বোঝা যেত, কিন্তু তিনি আসছেন। জুলাইয়ের শেষ সপ্তাহে সফরটি হওয়ার কথা এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল দেশে ফেরার পর কর্মসূচি চূড়ান্ত করার কথা বলা হয়েছে। কূটনৈতিক ভাষায় পররাষ্ট্রনীতি বুঝতে আসা কথাটির অর্থ খুব সরল বলে মনে হওয়ার কোনো কারণ নেই, বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে। এর অর্থ হচ্ছে ওয়াশিংটন এখনও নিশ্চিত নয় তারেক রহমানের সরকার আসলে কার দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কত দূর যাচ্ছে এবং আমেরিকার সঙ্গে করা বা আমেরিকাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যার মাধ্যমে তিনি দেশে ফিরে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সেগুলো আদৌ রক্ষা করবেন কিনা তারেক রহমান। এই সন্দেহের প্রধান কারণ তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেছেন, কিন্তু ভারত সফর তো করেননি এখনো পর্যন্ত। বেইজিং সফরে বাংলাদেশ এবং চীন সম্পর্ককে নতুন যুগে নেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। অর্থনীতি এবং অবকাঠামোর বাইরে যোগাযোগ, প্রতিরক্ষা, সংলাপ, আঞ্চলিক কৌশলগত সমন্বয়ের ক্ষেত্রেও সম্প্রসারিত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। 4 দিনের সফরে দুই দেশের মধ্যে 17টি দলিল সই হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। অর্থাৎ সফরটি কেবল বিনিয়োগ আনার সফর ছিল না, এতে একটি স্পষ্ট বা সুস্পষ্ট ভূরাজনৈতিক বার্তা ছিল, ভূরাজনৈতিক ঘটনা ছিল। সেই ঘটনা দিল্লির জন্য কেমন অস্বস্তিকর সেটা কিছুদিনের মধ্যেই বোঝা গেছে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির পরে। ওয়াশিংটনের জন্য ব্যাপারটা যে উদ্বেগের, সেটা আসলে প্রমাণ করছেন এই সার্জিও গোরের সফরের মাধ্যমে। কারণ আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলে ভারত হচ্ছে কেন্দ্রীয় শক্তি, আর সেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি হতে 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 তলানিতে নিয়ে আসা এবং পুরোপুরি একটা যুদ্ধাবস্থার ভেতরে নিয়ে ফেলে দেওয়া। আর তখন ঢাকায় চীনের দিকে এতটা ঝুঁকে পড়া যে চীন বারবার বলছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বা বাংলাদেশের নীতিতে কেউ নাক গলালে সেটা সহ্য করা হবে না। এসব ওয়াশিংটনের কাছে কোনো স্বাধীন কূটনৈতিক রোমান্টিকতা বলে আপনার মনে হয়? এটা তো একটা উদ্বেগ এবং কৌশলগত উদ্বেগ। সুতরাং সেই উদ্বেগ দেখাতে বা উদ্বেগ নিরসনেই সার্জিও গোর আসছেন, সন্দেহ নেই। সার্জিও গোরের পরিচয়টা কিন্তু এখানে খুবই তাৎপর্যপূর্ণ এ কারণেই, তিনি ওয়াশিংটনের দূত হিসেবে ঢাকা আসছেন, কিন্তু সঙ্গে করে দিল্লির উদ্বেগটাও সঙ্গে আনছেন। গোর ইতিমধ্যে প্রকাশ্যেই বলেছেন যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংলাদেশ ভারত সম্পর্ক দেখতে চায়। কখন বলেছেন? যখন বাংলাদেশে ভারত একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে, তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন। চীন আবার সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশকে ঘিরে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের এই সম্পর্কের টানাপোড়েন আর গোপন কোনো কূটনৈতিক বিষয় নয়, সেটি প্রকাশ্য শক্তি প্রতিযোগিতায় পরিণত হয়েছে।
প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি চীনের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যা নির্বাচনের আগে ইউনূস সরকারের দেওয়া বা ইউনূস সরকার যে প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছিলেন তার সঙ্গে সাংঘর্ষিক, কিংবা তারেক রহমান লন্ডনে বসে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভঙ্গ করছেন? সার্জিও গোর সম্ভবত এসব প্রশ্নেরই উত্তর চাইবেন, কারণ 9ই ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে তথাকথিত পারস্পরিক বাণিজ্য চুক্তি করে গেছে। হোয়াইট হাউসের ভাষায় এই চুক্তি দুই দেশের পণ্যকে পরস্পরের বাজারে অভূতপূর্ব প্রবেশাধিকার দিয়েছে। কিন্তু চুক্তির ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের উপর শুধু শুল্ক কমানোর দায়িত্ব দেওয়া হয়নি, আমদানি নীতি, অশুল্ক বাধা, কৃষি পণ্য, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল বাণিজ্য, শ্রমনীতি, প্রতিরক্ষা নীতি, মেধাস্বত্ব, অর্থনৈতিক নিরাপত্তা এবং বাংলাদেশ কার সঙ্গে বাণিজ্য করবে, কার সঙ্গে রাজনীতি করবে, সবগুলোকে এই চুক্তির ভেতর দিয়ে দেখতে হবে, এই চুক্তির ভেতর দিয়ে যেতে হবে। বাংলাদেশের পোশাককে বা তৈরি পোশাককে সম্ভাব্য শূন্য শুল্ক সুবিধা দেওয়ার বিষয়টিও নিঃশর্ত নয়। সুবিধার পরিমাণ যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং কৃত্রিম তন্তু আনার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আপনি আমেরিকার কাঁচামাল কিনবেন, আমেরিকার কৃষি পণ্য কিনবেন, মানে আমেরিকা থেকে কৃষি পণ্য কিনবেন, আমেরিকার জ্বালানি কিনবেন, আমেরিকার বিমান কিনবেন, তারপর হয়তো আমেরিকা আপনার কিছু পোশাককে বিশেষ সুবিধা দিবে। মানে একে অবাধ বাণিজ্য বলা যায় না, শর্তযুক্ত বাজার নিয়ন্ত্রণ বলতে পারেন। আরও গুরুতর বিষয় হচ্ছে চুক্তিতে অর্থনৈতিক নিরাপত্তা এবং অভিন্ন জাতীয় নিরাপত্তা সহযোগিতার মতো অস্পষ্ট শব্দ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হলে রপ্তানি নিয়ন্ত্রণ, বিনিয়োগ যাচাই এবং অন্যান্য ব্যবস্থায় বাংলাদেশকে সুবিধা দিতে পারে। সন্তুষ্ট না হলে কি হবে তা অনুমান করা কঠিন নয়। অর্থাৎ চুক্তির মধ্যে একটি স্থায়ী আনুগত্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ইউনূস সরকার নির্বাচনের 3 দিন আগে এই দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, কিন্তু বাস্তবায়ন করছে কে? তারেক রহমান। এখন তারেক রহমান চীনে গিয়ে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়ে এসেছেন। অতএব গোর আসছেন জানতে যে বাংলাদেশ একই সঙ্গে এই দুই পরাশক্তিকে দেওয়া পরস্পর বিরোধী প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করবে। আপনি একই সঙ্গে দুই পাশে দুই পরাশক্তিকে নিয়ে খেলবেন, এতটা মানে কূটনৈতিক বা এতটা স্টেটসম্যানশিপ তারেক রহমান তার প্রথম প্রধানমন্ত্রীর মেয়াদে করে ফেলবেন, এটা শিশুও ভাবে না, ভাবা উচিত নয়। সে কারণেই এই আল গোরের সফরের বহু গুরুত্বপূর্ণ দিক আছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিকের কথা বলি, সেটা হচ্ছে ভারত। শেখ হাসিনাকে মানে ভারতের আশ্রয় দেওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, ভারত বিরোধী বক্তব্য, সীমান্তে উত্তেজনা এবং বাংলাদেশের ভেতর জামায়াতপন্থী বা জঙ্গিবাদী উত্থান, সব মিলিয়ে দিল্লি এবং ঢাকার সম্পর্ক এখন তো চরম আস্থাহীনতার পর্যায়ে পৌঁছে গেছে। তারেক সরকার হয়তো মনে করছে ভারতকে বাদ দিয়ে চীন, পাকিস্তান, তুরস্ক এবং আমেরিকার সঙ্গে আলাদা সমীকরণ তৈরি করা যাবে। কিন্তু সমস্যা হলো আমেরিকা বাংলাদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ হিসেবে দেখে না। আমেরিকা বাংলাদেশকে ভারতের মানে মানচিত্রের পেটের ভেতর একটা দেশ হিসাবে দেখে। ওয়াশিংটনের কাছে বাংলাদেশ এখন মানে এখনও ভারত কেন্দ্রিক দক্ষিণ এশিয়া নিরাপত্তা কাঠামোর অংশ। অতএব এই যে সার্জিও গোর আসছেন, সার্জিও গোর তারেক রহমানকে সম্ভবত বোঝাতে আসছেন যে চীনের সঙ্গে ব্যবসা করা এক জিনিস, কিন্তু দিল্লিকে পুরোপুরি পাশ কাটিয়ে বেইজিংয়ের নিরাপত্তা এবং কৌশলগত বলয়ে ঢুকে পড়া আরেকটা জিনিস। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পরিকল্পনাও যে বাধাগ্রস্ত হবে সেটা তারেক রহমানকে তো বোঝাতে হবে, এবং সেই বোঝানোর কাজটি হয়তো সার্জিও গোর করবেন। এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বর মাসে আওয়ামী লীগের নেতাদের নিয়ে দেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। সবাই ভয় পেয়েছে। তারেক রহমান সবাইকে ডেকে যমুনায় ডিনার করছেন এবং মেনুতে রাখছেন আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ, নেতাকর্মীদের বড় অংশ কারাগারে অথবা আত্মগোপনে, অথচ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিগুলোর একটিকে অনির্দিষ্টকাল রাজনীতির বাইরে রেখে রাষ্ট্র চালানো কোনো স্থায়ী ব্যবস্থা তো হতে পারে না। পৃথিবীতে এমন ব্যবস্থা মানে টেকে নাই, হয় নাই। শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তির দেশে ফেরা হবে না, এটি ইউনূস সরকারের তৈরি এবং তারেক রহমান সরকারের উত্তরাধিকার সূত্রে পাওয়া গোটা রাজনৈতিক ব্যবস্থার বৈধতার পরীক্ষা। তিনি ফিরলে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন, তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, নির্বাচন থেকে একটি দলকে মানে বড় দলকে বাদ দেওয়া, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হত্যা,
এসব প্রশ্ন আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালো হবে। ওয়াশিংটন এই পরিস্থিতি নিশ্চয়ই দেখছে, কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছে সেই শূন্যতা পূরণ করছে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী, তাদের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জঙ্গিরা এনসিপি। নির্বাচনের আগে মার্কিন কূটনীতিকরা জামায়াতের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করলেও ক্ষমতার রাজনীতিতে ধর্মবাদী শক্তির প্রভাব বেড়ে গেলে নারীর অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, শ্রমবাজার এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে আমেরিকার নিজের স্বার্থই ঝুঁকির মুখে পড়েছে। মার্কিন কূটনৈতিক মহলে জামায়াতের সম্ভাব্য কঠোর নীতির বিরুদ্ধে বাণিজ্যিক চাপ প্রয়োগের কথাও আলোচিত হয়েছিল আমরা জানি। ফলে সার্জিও গোরের এই সফরকে আপনি জাস্ট শুধু সফর বলে ভাববার কোনো কারণ নেই। সফরের টেবিলে লিখিত এজেন্ডার চেয়ে অলিখিত প্রশ্ন আসলে বেশি থাকবে। তারেক রহমান চীনের সঙ্গে কি চুক্তি করেছেন, বাংলাদেশের বন্দর এবং অবকাঠামোয় বেইজিং কতটা প্রবেশাধিকার পাবে, প্রতিরক্ষা সহযোগিতা কত দূর যাবে, ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা হবে, মার্কিন বাণিজ্য চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা, আওয়ামী লীগকে কতদিন নিষিদ্ধ রাখা হবে, শেখ হাসিনা ফিরলে সরকার কি করবে, শেখ হাসিনা ফাঁসির আদেশ কিভাবে বাদ দেওয়া যাবে, আর জামায়াত শিবিরের ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকারের আদৌ আছে কিনা, এসব প্রশ্ন তো সার্জিও গোরের মূল তালিকায় থাকবে নিশ্চিতভাবেই। কূটনীতিতে তো কেউ প্রকাশ্যে এসে বলে না আমি জবাবদিহি চাইতে এসেছি, বলা হয় সম্পর্ক জোরদার করতে এসেছি, অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে এসেছি, পারস্পরিক স্বার্থের বিষয়গুলো বুঝতে এসেছি। কিন্তু ছোট রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যখন নিজস্ব জাতীয় স্বার্থের বদলে ক্ষমতা দখলের দেনা পরিশোধের উপকরণ হয়, তখন আলোচনা আর সমমর্যাদায় থাকে না, সেটি ধীরে ধীরে হিসাব গ্রহণের বৈঠকে পরিণত হয়। ইউনূস সরকার আমেরিকার সঙ্গে চুক্তি করে তারেক রহমানের জন্য দায় রেখে গেছেন, তারেক রহমান সেই দায় পালন করছেন। তারেক রহমান নিজেও প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিয়ে বাংলাদেশে এসেছেন। তারেক রহমান চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়িয়ে আমেরিকার সন্দেহ তৈরি করে দিয়েছেন এবং সন্দেহটা ভয়াবহ আকার ধারণ করেছে বলেই সার্জিও গোরকে বাংলাদেশে আসতে হচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আর তারেক রহমান গোরের দিল্লি পরিচয়কেও প্রাসঙ্গিক করে তুলেছেন আসলে। আর আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে শেখ হাসিনার ফেরার ঘোষণাকে রাষ্ট্রীয় সংকটে পরিণত করেছেন তারেক রহমান। অতএব সার্জিও গোরের সফর শুধু বাংলাদেশের পররাষ্ট্রনীতি বুঝতে আসা নয়, এটি ইউনূস সরকারের রেখে যাওয়া দেনা, তারেক সরকারের চীন নীতি, ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং বাংলাদেশের রাজনৈতিক বৈধতা সবকিছুর যৌথ হিসেব নেওয়ার সফর। প্রশ্ন হলো তারেক রহমান সেই হিসেব দেবেন বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার প্রধান হিসাবে, নাকি ইউনূস সরকারের বর্ধিত সরকারের প্রধান হিসাবে? তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়াবেন, নাকি এক পরাশক্তির চাপ ঠেকাতে আরেক পরাশক্তির দরজায় গিয়ে দাঁড়াবেন? সার্জিও গোর আসছেন, সঙ্গে কোনো আদালতের সমন নেই, কোনো প্রকাশ্য অভিযোগপত্রও নেই, কিন্তু তার ব্রিফকেসে প্রশ্নের অভাব থাকবে না। আর সেই প্রশ্নগুলোর প্রতিটি তৈরি হয়েছে ইউনূস এবং তারেক রহমানের নেওয়া সিদ্ধান্তগুলো থেকে। কাজেই গোর ঢাকা আসছেন বাংলাদেশের গল্প শুনতে নয়, তিনি আসছেন আমেরিকার লেখা চুক্তির হিসাব নিতে, চীনের সঙ্গে তারেক রহমানের বোঝাপড়া যাচাই করতে এবং দিল্লির সঙ্গে বাংলাদেশের দূরত্ব কতটা বেড়েছে, কেন বেড়েছে, এর পেছনে ভূমিকা কে রাখছে তা মাপতে। করদ রাজ্যে কর আদায়কারী এভাবেই আসে। ইউনূস করদ রাজ্য বানিয়ে গেছেন আমেরিকার, সুতরাং কর আদায়কারী এভাবেই আসবেন, এসব প্রশ্ন তুলবেন, প্রথমে বন্ধুত্বের কথা বলবেন, তারপর অংশীদারিত্বের কথা বলবেন, সব শেষে বাবা হিসাবটা বুঝাইয়া দাও। হিসাবের খাতা হাতে নিয়ে সার্জিও গোর বাংলাদেশে আসছেন, এটাই বাস্তবতা। ভালো থাকবেন সবাই।